Dear viewers, Assalamu alaikum. Welcome back to our next class on English literature. গত ক্লাসে আমরা লিটারারি টার্মস গুলো দেখছিলাম এবং সেই টার্মস গুলো যে অংশটুকু বাকি ছিল সেই অংশটুকু আজকে আমরা দেখব। আমরা তাহলে চলে যাই সরাসরি ক্লাসে। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লিরিক এবং এখানে কিছু অ্যারো দেওয়া আছে। লিরিকের সাথে সনেট, dramatic monologue, elegy এবং ode. Lyric is a kind of short poem expressing the personal thoughts and view of a single speaker. অর্থাৎ একজন কবির ব্যক্তিগত আবেগ অনুভূতিগুলো এই লিরিকের মাধ্যমে প্রকাশ পায়। এবং লিরিক নিয়ে আমরা আর কথা বলবো না, কারণ আমরা নিচে দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন দিয়ে সনেট, ড্রামাটিক মনোলগ, এলিজি এবং ওড সবগুলোই হচ্ছে লিরিক। আমরা সরাসরি চলে যাই সনেট। আমরা জানি sonnet is a kind of poem. It has 14 lines of iambic pentameter. There are three kinds of sonnet: Shakespearean sonnet, Spenserian sonnet and Petrarchan sonnet. আমরা জানি ইতালীয় কবি পেট্রাককে বলা হয় ফাদার অফ সনেট। তো কবি পেট্রাক যে ধারায় লিখে গেছেন সেই ধারাটা হচ্ছে পেট্রারকান সনেট। তারপর আমরা জানি এডমন্ড স্পেন্সার, দ্য পয়েট অফ দ্য পয়েট, ইংলিশ সাহিত্যের কবিদের কবি যাকে বলা হয়, তিনি লিখছেন অমৃতি, এ কালেকশন অফ 89 সনেটস। এবং এই সনেটগুলো তিনি যে ধারায় লিখেন সেই ধারাটা হচ্ছে স্পেন্সারিয়ান সনেট। অ্যান্ড দেন দ্য গ্রেটেস্ট সুপারস্টার অফ দ্য ওয়ার্ল্ড উইলিয়াম শেক্সপিয়ার, তিনি যে ধারায় লিখতেন সেটা সনেটের জন্য একটা ধারা হয়ে গেছে। তাহলে আমরা এই তিন ধরনের সনেট আমরা পাই। এখানে একটা কোশ্চেন আসে পেট্রারকান সনেট থেকে, যে আমরা জানি যে 14 লাইনসের মধ্যে দুইটা ভাগ আছে। ফার্স্ট 8 লাইনস যেটাতে ভাবের কল্পনা এবং ভাব যেটা আসে এবং সেটা পরিণতি পায় শেষ 6 লাইনে। ফার্স্ট 8 লাইনস অফ পেট্রারকান সনেট ইজ কল্ড অক্টেভ and then the last 6 lines of Petrarchan sonnet are called sestet. Then পাচ্ছি ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মানে কবিতার মধ্যে আবার ড্রামা, ব্যাপারটা এই জন্যই আমরা প্রথমে যদি দেখি ড্রামাটিক মনোলগ ইজ অলসো এ লিরিক, আমরা প্রথমেই বলে দিছি। এবং here the poet expresses his personal thoughts, feelings, views, question, answer and everything with the presence of a silent listener. আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এখানে একটা সাইলেন্ট লিসেনারের উপস্থিতি মাস্ট। সে কোনো কথা বলবে না, কিন্তু তার সমস্ত অনুভূতিগুলো আমরা কবিতায় একজন স্পিকারের মাধ্যমেই আমরা তার সমস্ত অনুভূতিগুলো পাই। আমরা প্রথমে যদি দেখি যে ড্রামাটিক, এটা ড্রামাটিক কেন বলা হচ্ছে? ড্রামাটিক হচ্ছে an abrupt beginning. It মানে such kinds of poem begins abruptly. এটা হঠাৎ করে শুরু হচ্ছে। ফাদার অফ ড্রামাটিক মনোলগ বলা হয় রবার্ট ব্রাউনিংকে। এই রবার্ট ব্রাউনিং এর একটা কবিতা হচ্ছে মাই লাস্ট ডাচেস। কবিতাটা শুরু হচ্ছে এইভাবে, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেইন্টেড অন দ্য ওয়াল। অর্থাৎ এটা হচ্ছিল আমার লাস্ট ডাচেস, যাকে ওয়ালে সজ্জিত করে রাখা হয়েছে। এটা হতে পারতো শেষের দিকে বা কবিতার মিডিল অংশের কোনো একটা লাইন, কিন্তু এই লাইনটা দিয়েই কবিতাটা শুরু হচ্ছে। অর্থাৎ শুরুটা হচ্ছে অ্যাব্রাপ্টলি, এই জন্য এটার নামটা বলা হচ্ছে যে ড্রামাটিক মনোলগ। আমরা জানি মনো মিন্স ওয়ান হচ্ছে এবং লক LOGV লক মিন্স স্পিচ, অর্থাৎ ওয়ান স্পিকারস কনভারসেশন। হিয়ার দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ পার্সোনাল থটস, ফিলিংস, আমরা আগেই জেনে নিছি এটাও একটা লিরিক। এবং মনোলগ হচ্ছে ওয়ান স্পিকারস কনভারসেশন, একজন স্পিকারই মাত্র কথা বলবে, একজন স্পিকারই শুধু কথা বলবে এবং তার কথার মধ্যে দিয়ে সব কিছু প্রকাশ পাবে এবং সাইলেন্ট লিসেনারের উপস্থিতি অবশ্যই। আমরা জানি যে মাই লাস্ট ডাচেস, অ্যান্ড্রিয়া ডেল সার্টো, ফেরালিপোলিপি, রবার্ট ব্রাউনিং এর এইসব কবিতাগুলো হচ্ছে ড্রামাটিক মনোলগ। এই কবিতাগুলো বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। আমরা এক্সাম্পলটা আরো ক্লিয়ার করে দিতে দেওয়া যায় কবর কবিতার মাধ্যমে। আমরা জানি যে এই কবর কবিতায় দাদু একই কথা বলতেছে, সেখানে অনেকগুলো মৃত্যু নিয়ে দাদু কথা বলতেছে তার নাতিকে, তার নাতির অনুভূতিগুলো আমরা বুঝতে পারতেছি, কিন্তু তার নাতির সরাসরি কোনো কথা আমরা পাই না। এটাও একটা ড্রামাটিক মনোলগ। দেন আমরা আসি এলিজি। Elegy is also a lyric poem.
also lyrical mournful poem. An elegy is a mournful poem. Mourn, M-O-U-R-N, mourn, that means lament, অর্থাৎ বিলাপ করা. Here the poet laments for the death of his nearest or dearest one. অর্থাৎ কবির একজন খুব গুরুত্বপূর্ণ কাছের আত্মীয় বা বন্ধুর মৃত্যুতে যে কবিতাগুলো লিখেন সেগুলোকে বলা হচ্ছে এলিজি। এবং এই আমরা যে কন্টেম্পোরারি দুইজন পোয়েটকে পাই রোমান্টিক এজের, জন কিটস এবং পার্সি বেসি শেলি। দুইজনই খুব অল্প সময় বেঁচে ছিলেন, কিন্তু শেলির আগে কিটস মারা গেছেন। এই কিটসের মৃত্যুতে শেলি লিখছে অ্যাডোনাইস। এবং এরকম এলিজিগুলো বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। আরও আছে ইন মেমোরিয়ান, টেনিসনের ইন মেমোরিয়ান, তারপরে আর্নল্ডের একটা এলিজি আছে, এটা হচ্ছে থাইরসিস। আমরা এক্সাম্পলটাকে এখানেও কবর কবিতার মাধ্যমে এক্সাম্পলটা আমরা দিতে পারি যে তার মৃত্যুগুলো নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে। অর্থাৎ দাদু তার নাতির কাছে ওই যে 6 জন অথবা 5 জন, সঠিক মনে নেই, যে এই মৃত্যুগুলো নিয়ে দাদু তার নাতির কাছে কথা বলতেছে, এই বিলাপ মানে বিলাপ করতেছে, এটাই হচ্ছে এলিজি। দেন আমরা পাচ্ছি অট। অট ইজ অলসো এ লিরিক। এটা 36 BCS আসছিল। অট সরাসরি যে অট মানে অর্থ আমরা খুঁজতে যাই, এটা হচ্ছে একটা গান, হচ্ছে ODE, অট। It is a lyric poem of some length. Its subject is serious and theme is also dignified. It begins with sorrow and agony and ends with consolation. এটা একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্য দিয়ে শুরু হয় এবং এটা একটা সলিউশন অর্থাৎ সান্ত্বনার মধ্য দিয়ে এই কবিতাগুলো শেষ হয়। অটের এই কবিতাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা রোমান্টিক এজ পরবর্তীতে দেখব যে রোমান্টিক এজের কবিগুলোর ম্যাক্সিমামই এই অটগুলো লিখছে এবং এই অট কবিতাগুলো এগুলোও পরীক্ষায় আসার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমরা পার্সি বেসি শেলির দুইটা অট পাই, যে ওড টু স্কাইলার ক্যান্ট ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। তারপরে আমরা জন কিটসের অনেকগুলো অট পাই, অড টু অটাম, অড টু নাইটিঙ্গেল, এই ধরনের অনেকগুলো অট আমরা পাবো। এগুলো সবগুলোর থিম হচ্ছে একই। আমি একটা নিয়ে একটু কথা বলি শুধু, যে অট অন এ গ্রিসিয়ান আর্ন। আর্ন মানে একটা ভস্মাধার, অর্থাৎ যেখানে ময়লা ফেলা হয়। তো এই ভস্মাধারের যে বাইরের যে চিত্রটা, যেটাকে পেইন্টিং করা আছে, এই পেইন্টিংয়ে গাছের ছবি আছে, পাখির ছবি আছে, পাখিটা উড়াচ্ছে। তো এই পাখিটা 100 বছর পর ঠিক ওইভাবেই উড়াচ্ছে। অর্থাৎ ইট ইজ নট দ্য সাবজেক্ট অফ ডিকে অর ডিস্ট্রাকশন। অর্থাৎ এই পাখিটা মৃত্যুবরণ করতেছে না, বা এটার ইভারলাস্টিং ইয়থ, ওর যে যৌবনটা আছে এই যৌবনটাও শেষ হয়ে যাচ্ছে না। এবং এখানে ইভারগ্রিন যে গাছটা আছে, এই গাছটাও হচ্ছে ইভারগ্রিন। এর পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে না, এর পাতাগুলো পড়ে যাচ্ছে না, শুকনো হয়ে যাচ্ছে না। অর্থাৎ এই যে অর্থগুলো আছে, এই অর্থগুলো শুরুটা হচ্ছে গ্রিফ অ্যান্ড অ্যাগনি, অর্থাৎ একটা যন্ত্রণার মধ্য দিয়ে। বিকজ দি প্রেজেন্ট ওয়ার্ল্ড, দি মান্ডেন ওয়ার্ল্ড ইজ ফুল অফ করাপশন। অর্থাৎ এই দুর্নীতিতে ভরে যাওয়া এই পৃথিবীতে আসলে কবি থাকতে চান না, এমন কোথাও গিয়ে শান্তি পেতে চান। অর্থাৎ এই যে ওড টু স্কাইলার, অর্থাৎ স্কাইলারের একটা ওয়ার্ল্ড আছে, সে আকাশে উড়ে, সেখানে কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই জাতীয় কোনো কিছুই নেই। অর্থাৎ আমি যদি সেই স্কাইলার যেখানে বাস করে সেখানকার বাসিন্দা হতে পারতাম, অথবা আমি যদি গ্রিসিয়ান আর্ন এই ভস্মাধারের যে পেইন্টিংটা আছে, চিত্রটা আছে, আমি যদি সেখানকার বাসিন্দা হতাম, তাহলে আমি হতাম ইভারলাস্টিং ইয়থ, যেখানে কোনো করাপশন নাই, যেখানে অন্য কোনো কিছু নেই, অর্থাৎ কোনো কষ্ট নেই। কিন্তু আসলে সুখ দুঃখের মাঝেই নিহিত। এটা ফাইনালি কবিতাগুলোর শেষের দিকে কবিরা এসে বুঝতে পারেন যে হ্যাঁ, না, ফাইনালি যে আসলে আমাদের দুঃখের মাঝেই আমাদের সুখ নিহিত আছে। এরকম একটা কনসোলেশনের মাধ্যমে এই কবিতাগুলো শেষ হয়। এরই মাধ্যমে এই যে যতগুলো লিরিক্স আছে আমরা দেখে ফেললাম। আমরা পরবর্তী পাচ্ছি ব্যালাড। ব্যালাড এটার সরাসরি অর্থটাই পরীক্ষায় আসে, অর্থাৎ গীতি
লিরিক্স হচ্ছে গীতি কবিতা, ব্যালাড হচ্ছে শোকগাথা। এই সরাসরি যেটা পরীক্ষা আছে সেই লাইনটা হচ্ছে এ শর্ট ন্যারেটিভ পোয়েম। রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যানার, এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজের একটা লেখা, আমরা সবাই এই কবিতাটা সম্পর্কে জানি। এটা হচ্ছে একটা ব্যালাড, অর্থাৎ এখানে কিন্তু ন্যারেটিভ কথাটা আছে, যদিও শর্ট কিন্তু ন্যারেটিভ কথাটা আছে। ছোট বলতে খুব ছোট এরকমটা নয়। আবার আমরা যদি বাংলা সাহিত্যে দেখি তাহলে আমরা জসীমউদ্দিনের এই যে নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, তারপর ময়মনসিংহ গীতিকা, এগুলো হচ্ছে ব্যালাড। আমরা পাই নেক্সট হচ্ছে ইপিক। ইপিক ইজ এ লং পোয়েম অফ সাম হিরোইক ডিডস। এটা হচ্ছে অনেক বড় কবিতা, এবং এই বড় কবিতা হলেই শুধু হবে না, এর মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, এর মধ্যে কিছু হিরোইক ডিডস অর্থাৎ বীরত্বপূর্ণ কিছু কাজ থাকতে হবে। এগুলোই হচ্ছে ইপিক। যেমন গুরুত্বপূর্ণ ইপিকগুলোর মধ্যে জাত মহাকাব্য 4টার কথা বাদ দিলাম, এগুলো পরে হয়তো আসতে পারি। গুরুত্বপূর্ণ ইপিকগুলোর মধ্যে এমনিতেই আমরা যেটা পাই সেটা হচ্ছে পোয়েট অফ দ্য পোয়েট এডমন্ড স্পেন্সার, আমরা জানি। তার হচ্ছে এ ফেয়ারি কুইন, এটা একটা ইপিক। আবার জন মিল্টনের প্যারাডাইস লস্ট হচ্ছে একটা ইপিক। এখানে দুইটারই যদি আমরা বর্ণনা করি তাহলে দুইটাতেই দেখবো যে এখানে যে প্রোটাগনিস্ট অর্থাৎ মেইন ক্যারেক্টার যারা আছে তাদের হিরোইক যে ডিডস, তাদের যে বীরত্বপূর্ণ যে কাজগুলো আছে, এই মানে এই কবিতার এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, যে এখানে শুধু বড় কবিতা হলেই হবে না, এটা হচ্ছে বীরত্বপূর্ণ কিছু কাজ থাকতে হবে। এটাই হচ্ছে ইপিক। যেমন এখানে সাটান ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। আবার এখানে সাটানের কথাগুলো বেশ মজাদার, যে ঈশ্বরকে ছোট করে নিলে চলবে না, অবশ্যই আমাদেরকে মানে শক্তি অর্জন করে ঈশ্বরের বিরুদ্ধে নামতে হবে। এটি হচ্ছে ইপিক। আমরা দেন পাই মক ইপিক। ইপিক তো ইপিকেই, আবার মক, মক মানে হচ্ছে আমরা যেটা জানি যে হাস্য বিদ্রুপ, অর্থাৎ ট্রিভিয়াল থিম অ্যান্ড সাবজেক্ট, ট্রিভিয়াল সাবজেক্ট অ্যান্ড থিম বোথ রিডিকুলাস, অর্থাৎ এটার শিরোনাম এবং বিষয়বস্তু দুইটাই হচ্ছে তুচ্ছ, বাট এক্সপ্রেসেস উইথ সিরিয়াস টন, কিন্তু এটা বর্ণনা করা হচ্ছে গাম্ভীর্যপূর্ণ একটা টনের মাধ্যমে, একটা সুরে। এগুলি হচ্ছে মক ইপিক, অর্থাৎ ইপিক এটা একটা বড় কবিতা, এবং হিরোইক ডিডস গুলোকে এখানে মানে তুচ্ছ বিষয়গুলোকে বীরত্বপূর্ণ হিসেবে দেখানো হয়েছে, যেটা আসলেই হাস্যরসাত্মক। আমরা এখানে একটা ফেমাস ইপিকের কথা বলতে পারি, যে আলেকজান্ডার পোপের দি রেপ অফ দ্য লক। এখানে নায়িকা বেলিন্ডা যখন টেমস নদী দিয়ে হ্যাম্পটন কোর্টে যায়, তখন এই টেমস নদীতে কিছু যুবক যুবতী তারা আনন্দ করতেছিল, এবং তাদের মধ্যে একজন ব্যারন এই নায়িকা বেলিন্দার বেনিকে কেটে নিতে চাইল, এবং নায়িকা বেলিন্দার সে এক সময় মানে তৃতীয়বারের চেষ্টায় নায়িকা বেলিন্দার বেনি কাটতে সক্ষম হলো। এটা খুব বড় বিষয় ছিল না, কিন্তু বেলিন্ডা এই সামান্য বিষয়টার জন্য নারী পুরুষ এর মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেয়, এবং যেটা এইভাবেই অমর থাকবে। পরবর্তীতে তার বেনিকে বলা হচ্ছে মানে এরিয়াল, যে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, সে বলতেছে তার বেনি নক্ষত্রে চলে গেছে, এবং এটা মানে জল করে জ্বলতেই থাকবে, এবং এটা নিয়ে কবি সাহিত্যিকরা তাদের কবিতা রচনা করবে। ঠিক হচ্ছে মক ইপিক, অর্থাৎ তুচ্ছ বিষয়গুলোকে অনেক সিরিয়াস করে নেয়াই হচ্ছে মক ইপিক। আমরা পাই হাইম। হাইম ইজ এ সং ইন প্রেইজ অফ গড, অর্থাৎ সং ইন প্রেইজ অফ গড, ঈশ্বরকে আল্লাহকে খুশি করার জন্য যে গানগুলো গাওয়া হয় সেগুলোকেই বলা হচ্ছে হাইম। আমরা মুসলমান কমিউনিটিতে দেখা যায় যে মিলাদ মাহফিল হয়, এটাও এক প্রকার হাইম। অথবা গজলগুলোকেও আমরা বলতে পারি হাইম, অর্থাৎ যে গানগুলো ঈশ্বরের বন্দনাতে গাওয়া হয়। ডির্ক ইজ ওয়ান কাইন্ডস অফ হাইম। এটা হচ্ছে একটা গান যেটা হাইম, কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে এ ফিউনারেল হাইম, অর্থাৎ সমাধিকালীন গান, যেখানে প্রকাশ পায়
শোক প্রকাশ করে। লিরিক হচ্ছে হাইন কিন্তু শোক প্রকাশ করে এবং এটা হচ্ছে সমাধিকালীন হাইন। ব্ল্যাঙ্ক ভার্স আমরা সবাই জানি, আগে আমরা বাংলা সাহিত্যের কথাই যদি বলি তাহলে প্রাচীন যুগ মধ্যযুগ পর্যন্ত যা কিছু লেখা হয়েছে সব কবিতায় ছন্দে ছন্দে, কিন্তু পরবর্তীতে আসে এই মানে কবিতার মাধ্যমে কবিতায় আমরা ছন্দ আর পাই না। এখন ছন্দ আছে কিন্তু ছন্দ ছাড়াও এখন ম্যাক্সিমাম কবিতা লেখা হচ্ছে, অর্থাৎ পোয়েট্রি উইথাউট রাইম। এটি পরীক্ষায় আসছে এইভাবেই যে পোয়েট্রি উইথাউট রাইম ইজ কল্ড ব্ল্যাঙ্ক ভার্স। দেন satire. Satire is a literary attack on the follies and fables with a view to correcting them. এটা আমরা জানি আচ্ছা বিদ্রূপ করা, যে কোনো বিষয়কে সাহিত্যে এরকম অসংখ্য সাহিত্য আমরা পাবো, আমরা বুঝতেই পারতেছি যে কোনো কিছুকে বিদ্রূপ করে যে সাহিত্যগুলো রচনা করা হয় সেটাই হচ্ছে স্যাটায়ার। হতে পারে কবিতা, হতে পারে নাটক, হতে পারে উপন্যাস। আমরা স্যাটায়ারের সরাসরি এক্সাম্পল আমরা বলতে পারি যে জোনাথন সুইফটসের গালিভার্স ট্রাভেল। এখানে দ্য গ্র্যান্ড একাডেমি অফ লাগোডা, যেটা একটা গবেষণাকারী প্রতিষ্ঠান, সেখানে যে বিজ্ঞানীকে উপস্থাপন করা হয়েছে, এই বিজ্ঞানী গোটা শরীরে পায়খানা মাখা, অর্থাৎ এই পায়খানাকে, মানুষের পায়খানাকে আবার খাদ্যে রূপান্তর করার একটা প্রক্রিয়া, যেটা আসলে অসম্ভব। এটার মাধ্যমে তিনি আসলে যেটা দেখাতে চাইছেন সেটা হচ্ছে যে এই তারা কিছু অসম্ভব জিনিস নিয়ে কাজ করে, যেটা আসলে মোটেও উচিত নয়, এবং এটা দিয়ে তিনি গোটা পৃথিবীর বিজ্ঞানীগুলোকে তিনি স্যাটায়ার করছেন, এবং পরবর্তীতে কবি সাহিত্যিকগুলোকে তিনি স্যাটায়ার করছেন যে মানে মেশিনের মাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে যে মেশিনের মাধ্যমে বই উৎপাদন হচ্ছে, বই আসতেছে একটার পর একটা, অর্থাৎ এখন যেরকম মানে একটার পর একটা কপি হচ্ছে, এই কপিগুলোকেই তিনি কবি সাহিত্যিকগুলোকে আসলে এইভাবেই তিনি স্যাটায়ার করছেন। লাস্ট ওয়ান, প্যারাডক্স। It appears contradict to itself is called paradox. এখানে মনে রাখতে হবে, আমি কিন্তু বলছি যে it appears contradict to itself, এটা মনে হচ্ছে একে মানে একটা আরেকটার সাথে কন্ট্রাডিক্ট, বৈপরীত্য, একটা আরেকটা বিপরীত। বলা হচ্ছে না একটা আরেকটা বিপরীত, এটাকে মনে করা হচ্ছে একটা আরেকটা বিপরীত, অর্থাৎ আপাত দৃষ্টিতে এটা একটা আরেকটার বিপরীত মনে হলেও প্রকৃতপক্ষে একটা আরেকটার বিপরীত নয়। আমরা যদি যাই যে শেক্সপিয়ারের হ্যামলেটে যাই, শেক্সপিয়ার বলছে আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, অর্থাৎ দয়ালু হওয়ার জন্যই আমাকে নিষ্ঠুর হতে হবে। মানে দয়ালু এবং নিষ্ঠুর এই দুইটা ব্যাপার একসাথে আমাদের কাছে কন্ট্রাডিক্ট মনে হলো, বিষয়টা প্রকৃতপক্ষে আসলে এখানে কন্ট্রাডিক্ট নেই। কারণ হচ্ছে যে সে তার বাপ হ্যামলেটের ফাদার লেট হ্যামলেটের মানে মৃত্যুর প্রতিশোধ নিতে হলে তার চাচা ক্লুডিয়াস এবং তার মা গার্ট্রুডের উপর সে প্রতিশোধ নিবে এবং তাদের হত্যা করবে। এরকম কিছু করতে হলে এটা হচ্ছে মানুষের ইন্টিমেট নেচার যে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিবে, কিন্তু তার মায়ের উপর এবং তার চাচার উপর এই কাজটা তাকে করতে হবে, অর্থাৎ তাদেরকে মারতে হবে। কিন্তু তার মৃত্যুর প্রতিশোধ হিসাবে তাদের যে পাপ, এই পাপটাকে মানে তাদের যে পাপ, এই পাপের জন্য আসলে তাদেরকে মারতে হবে। এবং যেহেতু হ্যামলেট ছিল নিখাত একজন ভদ্রলোক, সেজন্যই সে বলছে যে আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড। আমরা অন্য আরেকভাবেও দেখতে পারি, মানে দেয়ার ইজ নো ওয়ান সো পোর অ্যাজ এ ওয়েলদি মাইজার, অর্থাৎ হতে পারে ধন সম্পদ অনেক বেশি আছে, কিন্তু এই ধরনের লোক যারা মাইজার, এরা প্রকৃতপক্ষে আসলে গরিবই। তাই প্রকৃতপক্ষে এটাকে আমাদের আপাত বিরোধ মনে হলেও যে ওয়েলদি মাইজার, ধন সম্পদশালী মাইজার, কিন্তু প্রকৃতপক্ষে এরকম ধন সম্পদ যাদের আছে কিন্তু তারা যে খরচ করতে কুণ্ঠাবোধ করে, তাদের জন্য এই কথাটা আসলেই সত্য, দেয়ার ইজ নো ওয়ান সো পোর অ্যাজ এ ওয়েলদি মাইজার। ওকে ভিউয়ার্স, থ্যাঙ্কস। নেক্সট দেখা হবে আমরা পরবর্তী তৃতীয় ক্লাসে আমরা লিটারেচারের যুগ বিভাগটা দেখব।